হ্যালো দেয়ার স্টুডেন্ট, তুমি কি চাকরি পেতে ইচ্ছুক? যদি তুমি সত্যিই চাকরি পেতে ইচ্ছুক হও তবে তোমাকে প্রথমেই অঙ্কের কনসেপ্ট শিখে নিতে হবে। যদি তুমি একবার অঙ্কের কনসেপ্ট শিখে নিতে পারো তবে তুমি নিজেই যে কোনো অঙ্ক বেসিক বা ট্রিকের মাধ্যমে সমাধান করতে পারবে। আজকের আমাদের এই ভিডিওতে রয়েছে 2018 সালের WP মেন্স কনস্টেবলের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো দেখে নেই সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি কি এবং তার মধ্যে কি কি কনসেপ্ট রয়েছে। সবার প্রথমের অঙ্কটি দেখে নেই কি রয়েছে। বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। কি বলেছে? 6% হারে 900 টাকার কত বছরের সুদ। এই প্রথমে বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ। প্রথম একটা ঘটনা বলেছে, হ্যাঁ, আমাকে সুদ বের করতে বলেছে। সুদ, সেই সুদটা কি? 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। মানে প্রথম সুদ দ্বিতীয় সুদের সমান হবে কত বছর পরে। চলো ব্যাপারটি দেখে নিই কি ব্যাপারটি। প্রথম ক্ষেত্রে চলো আমরা সুদ বের করে নিই। হ্যাঁ, যেহেতু সুদ সমান বলেছে তাই প্রথম ক্ষেত্রে আমরা সুদটা বের করে নিই। সুদ বের করতে কি লাগে? আমাদের PTR/100 প্রয়োজন, তাই তো? তাহলে প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল কি দেওয়া রয়েছে? 900 টাকা, 900 লিখলাম। এবং টাইম কি দেওয়া রয়েছে? টাইম দেওয়া নেই, টাইম বের করতে বলছে। এবং আর কত দেওয়া রয়েছে? 6%, তাই 6 লিখলাম, নিচে 100। এবার কি বলেছে? এই যে সুদটা হলো, কত সুদ হলো দেখো, 0 0 কেটে যায়, 6 নং 54T, 54T। হ্যাঁ, টাইম এটা টি। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত পেলাম? 54T। এবং এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে সুদ কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্ট সুদ একই সূত্র, PTR/100, PTR/100। তো পি প্রিন্সিপাল কত? 540 টাকা বলেছে, তাই 540 লিখলাম। টাইম কি বলেছে দ্বিতীয় ক্ষেত্রে? 8 বছর, 8 লিখলাম। এবং রেট অফ ইন্টারেস্ট 5, তাই 5 লিখলাম, নিচে কত? 100 লিখলাম। তাহলে এখানে আমাদের শূন্য কেটে যায়, 5 দুগুণী 10, 2 দিয়ে 4। তাহলে কত হয় দেখো, 4 4 16, 6, হ্যাঁ, 4 5 20, 21, 216 হলো। তাহলে কি ব্যাপারটি কি দেখতে পারলাম? প্রথম ক্ষেত্রে একটা সুদ পেলাম, দ্বিতীয় ক্ষেত্রে একটা সুদ পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে সুদটা নির্ণয় করেছি কত? 216 টাকা সুদ। দেখো প্রথম ক্ষেত্রে সুদটি টোটাল বের করতে পারিনি কারণ টাইম দেওয়া ছিল না। তার মানে বলেছে প্রথমেও যে একটি সুদ হবে সেই সুদটাকে কত হতে হবে? 216 টাকা হতে হবে। বলেই দিয়েছে, কেন? কোশ্চেনেই বলে দিয়েছে প্রথম যে সুদটা সেটা কি হবে? দ্বিতীয় সুদের সমান হবে কত বছর পরে। মানে এই যে সুদ প্রশ্নানুসারে, হ্যাঁ, প্রশ্নানুসারে এই 54T যে সুদটা রয়েছে, ইন্টারেস্টটা রয়েছে, এই সুদটা কার সমান হবে? 216 সমান হবে কত বছর পরে, সেটাই বের করতে বলেছে। তাহলে টি বের করলে আমরা উত্তরটি নির্ণয় করতে পারবো। তাহলে টি কত দেখো, টি ইকুয়াল টু কি হবে? 216/4, 54, 216/54। তাহলে এখন আমাদের এখানে কাটাকাটি করব। দেখো এখানে কাটাকাটি করার একটা সহজ প্রসেস বলছি যেটা তোমাদের কখনো খুব হেল্প করবে। দেখো একটা কথা বলি নেই, মনে করো এখানে 8 আছে, মনে করো এখানে 18 আছে, ঠিক আছে? যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে 18 কাটাকাটি করলে কত হয়? 9 হয়, অ্যান্সার 9 হয়। তাহলে একটা জিনিস দেখতে পারলাম, যেটা অ্যান্সার হবে সেটাকে যদি, ঠিক আছে, সেটাকে যদি এই ভাজক দ্বারা গুণ করি, মানে এইটা দ্বারা গুণ করি, দেখো 9 দুগুণী 18, মানে এটা আসবে, কিন্তু ইউনিট ডিজিটটা আসবে, মানে এইটাকে দিয়ে এটাকে গুণ করলে এটা পাওয়া যাবে। তাহলে দেখো 216কে আমরা 54 দিয়ে কাটাকাটি করব বা ভাগ করব, যেই উত্তরটা এখানে আসবে, ঠিক আছে, যেই উত্তরটা আসবে তার সঙ্গে যদি 4 গুণ করি তাহলে এই 6 পাবো। দেখো 2-এর সাথে 9 গুণ করলে কত হয়? 9 দুগুণী 8 আসবেই। প্রথমে কি আসে না আসুক, 9 দুগুণী 18, 8 আসবেই। তাহলে দেখো এখানে 4 রয়েছে ইউনিট এককের ঘরে। তাহলে এখানে অপশন কি রয়েছে দেখো, প্রথমে 6 রয়েছে, যদি 6 উত্তর হয়, মানে কাটাকাটি করলে 6 হয়, তাহলে 4 6 24, তাই 6 উত্তর হবে না। দেখো 5, 4 5 20, শূন্য, এখানে শূন্য নেই, উত্তর হবে না। দেখো 4 রয়েছে একটা অপশন। দেখো এটা যদি 4 হয়, হ্যাঁ, যদি উত্তরটি 4 হয়, দেখো 4 4 16, 6 রয়েছে। মানে আমি বলতে চাইছি তোমরা এটা কাটাকাটি করতে পারতে। কাটাকাটি করার একটা সহজ প্রসেস, কাটাকাটি না করেই উত্তর বের করা যাতে যায়, বড় বড় কাটাকাটি, সেটা আমরা এই নিয়মের মাধ্যমে জানতে পারলাম।
আশা করি আমাদের ভিডিওগুলি তোমরা কন্টিনিউয়াসলি দেখলে এইরকম অনেক অঙ্ক পেয়ে যাবে, আস্তে আস্তে তোমরা ধারণাটি আরও বদ্ধমূল হবে। ঠিক আছে, তোমরা যদি ডিরেক্ট কাটাকাটি করো তবুও 4 আসবে কিন্তু। হ্যাঁ, আমরা কাটাকাটি না করে 4 বার করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, চলো আমরা তাহলে সঠিক উত্তরটি কত হলো 4। তাহলে 4 বছর পর এই প্রথম যা কন্ডিশন রয়েছে প্রিন্সিপাল ও রেট অফ ইন্টারেস্ট, সেই টাকাটা 4 বছর পরে এই দ্বিতীয় সুদের সমান হবে একমাত্র। চলো আমরা দ্বিতীয় অঙ্কটি দেখে নিই কী রয়েছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকে? মানে একটা ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে, একটা সংখ্যা রয়েছে, নাম্বার রয়েছে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা জানি না। সেই ক্ষুদ্রতম সংখ্যাটাকে যদি আমরা এই একবার 12 দিয়ে, একবার 16 দিয়ে, মানে আলাদা আলাদাভাবে একবার 36 দিয়ে ভাগ করি, যদি সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করি তবু ভাগশেষ কত থাকবে? 7 থাকবে। যদি এই সংখ্যাটাকে আমরা 16 দিয়ে ভাগ করি তবু ভাগশেষ থাকবে 7। যদি এই সংখ্যাটাকে আমরা 36 দিয়ে ভাগ করি তবু ভাগশেষ থাকবে 7। তাহলে সেই সংখ্যাটি কত? তাহলে আমরা কীভাবে বার করবো চলো দেখে নেই। একটা কথা মনে রাখবে, ক্ষুদ্রতম বললেই মনে রাখবে লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা সংখ্যাগুলোর লসাগু করে নেব। কি করে নেব? লসাগু করে নেব। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? প্রথমে কি হবে? লসাগু, এলসিএম। লসাগু মানে কি? এলসিএম জানি। এলসিএম বার করার পর আমরা কি করব? নিয়মটা মনে রাখো, এই যে প্রতি ক্ষেত্রে যে 7 ভাগশেষ থাকবে না, এটাকে 7টাকে যোগ করে দিব। তোমরা বুঝতেই পারছো কেন 7 যোগ করতে হচ্ছে, কারণ 2 দিয়ে আমরা যে দেখো 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। আমরা বললাম ভাগশেষ কিন্তু 1 থাকতে হবে, তাহলে অবশ্যই কিন্তু এটার সাথে 1 যোগ করতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো 8 আর 9, তাহলে 9কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে কিন্তু। তাহলে এলসিএম বের করব, তারপরে আমরা 7 যোগ করব। তাহলে আমরা এখানে এলসিএম বের করি নেই, কত কত? 12, 16, 36। চলো আমরা এলসিএম বের করে নেই। তাহলে কি আমরা বার করবো এলসিএম এখানে? তাহলে এলসিএম বার করার ক্ষেত্রে আমরা সবার প্রথমে কি করব? বড় সংখ্যাটা দিয়েই আমরা স্টার্ট করব। 4 দিয়ে শুরু করি। 3 4 12, 4 4 16, 4 9 36, আরও বাদ যায়, হ্যাঁ কি না? কত দিয়ে যাবে দেখো? 3 দিয়ে, 3 অক্ষে 3, 4 যাবে না, এবং কত? 3 তিরিক্ষে 9। তাহলে এই যে করে ফেললাম। তারপরে এখন আমরা লসাগু কোনটা জানি? এই টোটাল পার্টটি হলো লসাগু আমরা জানি। তাহলে লসাগু এখন গুণ করব। দেখো 3 4 12, 3 4 12, 3 4 এখানে 12 হচ্ছে, 3 4 12। তাহলে 12 12 কত হয় আমরা জানি? 144। তারপরে +7, তাহলে 144 সঙ্গে যদি আমরা 7 যোগ করি কত হবে? 151 হবে। তোমরা এখন এই 151 এর সাথে 151কে যদি তোমরা 12 দিয়ে ভাগ করো তবু ভাগশেষ 7 থাকবে, 16 দিয়ে ভাগ করলে তবু ভাগশেষ 7 থাকবে, এবং 36 দিয়ে যদি ভাগ করো তবু ভাগশেষ 7 থাকবে। তোমরা করে দেখো রাফে। ঠিক আছে, চলো আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 4032, তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? ঠিক আছে, একটা কথা মনে রাখো, এই অঙ্কটি সমাধান করার আগে আমি একটা কথা বলে দিই। আমরা যে নর্মাল সূত্র রয়েছে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, লসাগু ইন্টু গসাগু, দেখো আমরা একটা সূত্র রয়েছে, কমন সূত্র, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল লসাগু ইন্টু গসাগু, বা এটা প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা না বলে আমরা কি বলতে পারি? গুণফল বলতে পারি। গুণফল ইকাল টু লসাগু ইন্টু গসাগু। আমরা এই নিয়মে অঙ্কটা করতে পারি, কিন্তু এই নিয়ম ছাড়াও আমরা অন্য নিয়মে চলো করি, কারণ এই নিয়মে অন্য ভিডিওতে আমি অঙ্ক করে দিয়েছি। না পারলে আমি এই নিয়মেও করে দিব, কিন্তু আমরা অন্য একটা নিয়ম করার চেষ্টা করি যাতে একটু অঙ্কটা ইজি হয়। দেখো আমি একটা কথা বলি, মনে করো 4 আর 12 রয়েছে কিন্তু, হ্যাঁ, এই 4 আর 12 দেখো গসাগু কত বলতো? আমরা জানি 4 কিন্তু। 4 আর 12 গসাগু কিন্তু 4 কিন্তু, এবং আর 4 আর 12 লসাগু কত? দেখো 4 আর 12 কি গসাগু কিন্তু 4, এবং 4 আর 12 কিন্তু লসাগু কত বলতো? 12 হয় কিন্তু। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 4 আর 12 গসাগু 4 এবং লসাগু 12, এবং দেখো গসাগু দ্বারা তার লসাগু কিন্তু অবশ্যই ভাগ করা যায় কিন্তু।
দেখো 4 দিয়ে কিন্তু 12 ভাগ যাবে, মানে বলতে পারি কোনো সংখ্যা জোড়ার গসাগু দিয়ে তার লসাগুকে অবশ্যই ভাগ যাবে, মানে লসাগু তার গসাগু দ্বারা অবশ্যই বিভাজ্য। বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে যাচ্ছি? মানে দেখো গসাগু 4, লসাগু 12, 4 দিয়ে কিন্তু 12কে ভাগ যায় কিন্তু। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের গসাগু, এখানে যে সংখ্যা দেওয়া রয়েছে আমরা জানি না, সংখ্যাটা প্রয়োজনও নেই, সংখ্যা চাইও নি, ঠিক আছে। আমাদের যেই দুটো সংখ্যা দেওয়া নেই বা চাইনি তাদের কিন্তু গসাগু দেওয়া রয়েছে কত, 12। ঠিক আছে, আমরা এখানে কি দেখলাম যে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করা যায়। লসাগু এখানে 12 ছিল, তাহলে 4 দিয়ে অবশ্যই কিন্তু ভাগ যাবে, যেতেই হবে, বিভাজ্য মানে। তাহলে আমাদের এখানে কি রয়েছে, গসাগু, এখানে যেটা নির্ণয় করতে বলেছে গসাগু কত দেওয়া রয়েছে, 12 দেওয়া রয়েছে। তাহলে অবশ্যই যাদের গসাগু 12, ঠিক আছে, যাদের গসাগু কি 12, এই 12 দ্বারা তাদের লসাগুকে কি অবশ্যই ভাগ করা যাবে, যাইতেই হবে ভাগ করা। তাহলে অবশ্যই এই যে উপরে 4টা অপশন রয়েছে না, যেটা উত্তর মানে লসাগু, তাকে কিন্তু 12 দিয়ে কিন্তু অবশ্যই ভাগ করা যাবে, যেতেই হবে। দেখো আমরা প্রথমেই দেখতে পারছি যে 331, দেখো 331 কিন্তু রয়েছে, 331, এটা কিন্তু 12 দিয়ে কোনোভাবেই বিভাজ্য নয় কিন্তু। 3 বারং 36 বড় হয়ে যায়, 2 বারং 24, ঠিক আছে। দেখো 12 দিয়ে কিন্তু এটা কোনোভাবেই বিভাজ্য নয়, তার জন্য তোমাকে নামতা জানতে লাগবে, তাই এটি উত্তর হতে পারে না, এটা লসাগু হতে পারে না। এবং এটার বদলে যদি আমরা 301 লিখতাম, দেখো 301ও কিন্তু 12 দিয়ে ভাগ করা যায় না, 12 দুগুণে 24, 6 61 ভাগ করা যায় না, তাই এটি উত্তর হবে না। 363 না লিখে যদি আমরা 363 লিখতাম, ঠিক আছে, তাহলে 12 দিয়ে 363ও কিন্তু ভাগ করা যায় না কিন্তু, ঠিক আছে, 363 ভাগ করা যায় না, 3 বারং 36, তারপরে যায় না কিন্তু। একমাত্র দেখো কি লিখলাম আমরা এখানে, 336, এই 336কে 12 দিয়ে ভাগ করো, দেখবা ভাগ করা যাবে। 3 বারং 36 বড় হয়ে যায়, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, প্রথমে কি হয়, এই দেখো 24 হয়, 4 5 6 7 8 9 10 11 9, ঠিক আছে, 196, ঠিক আছে, এবং 12 দিয়ে 196 কিন্তু অবশ্যই বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অপশনটি হচ্ছে কত, 336, লসাগু কত হবে, 336। আশা করি বুঝতে পেরেছো। তোমরা ডিটেলস ভাগ করে দেখো খাতায়, দেখবে এই 336কে কিন্তু 12 দ্বারা কিন্তু 12 দ্বারা কিন্তু 336কে ভাগ করা যায়। বুঝতে পেরেছো তো? মানে আমরা বলতে চাইছি লসাগু অবশ্যই গসাগু দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই অঙ্কটি এইভাবে বলার অর্থ কি, সূত্রের সাহায্যে কেন বললাম না, তার কারণ একটি কারণ যে আমরা সবসময় সূত্র অ্যাপ্লাই করব না, আমরা চাবো যে অন্যের থেকে একটু এগিয়ে থাকবো। তাহলে এইভাবে করলে আমরা অপশন টেস্ট করলাম, ঠিক আছে, না ভাগটা করে নেবে, ঠিক আছে, উত্তর সম্ভবত 96, হ্যাঁ, আর 28 আসবে সম্ভবত, ঠিক আছে। তাহলে অপশন টেস্ট মাধ্যমে আমরা এই অঙ্কটি করলাম। চলো দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটি, 4 নম্বর অঙ্ক কি রয়েছে, একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মূল্য হয় 3200 টাকা, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। চলো আমরা এই অঙ্কটি একটু কনসেপ্ট শিখে নিই, তাহলে অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবো। আমরা এনে দেখো দুটি ঘটনা, একটা আগের ঘটনা বলেছে, একটা আগে, হ্যাঁ, একটা আগের ঘটনা। কেন আগের বললাম, কারণ দাম বাড়লে একটা নতুন কিছু দাম হবে, তাই আগের ঘটনা, একটা আগে, আরেকটা কি পরে। হ্যাঁ, আগের কি আছে, মোট মূল্য, প্রথমে মোট মূল্য দেওয়া রয়েছে, হ্যাঁ, মোট মূল্য দেওয়া রয়েছে, মোট মূল্য কত দেওয়া রয়েছে, 2400 টাকা। এখানে এই মোট মূল্যের মধ্যে কি আছে, কিসের দাম আছে, গরুর দাম আছে। তো গরুর দাম কত আমাদের কিন্তু বলা নেই, কিন্তু আমরা মনে করি গরুর দাম এক্স। এই যে দাম 2400 টাকা, এখানে গরুরও দাম রয়েছে প্লাস ঘোড়ার দাম রয়েছে, গরু প্লাস ঘোড়ার দাম, গরুর দাম ধরে নিলাম এক্স, তাহলে ঘোড়ার দাম কত হয় দেখি চলো। তাহলে এইখান থেকে এই গরু প্লাস ঘোড়া থেকে এই যে দামটা না, গরু প্লাস ঘোড়া থেকে যদি গরু বাদ দেই তাহলে ঘোড়া পাবো, তাহলে এই 2400 টাকাটা কি আছে, গরু প্লাস ঘোড়া।
এই গরু প্লাস ঘোড়া থেকে আমরা কাকে বাদ দিলাম? গরু বাদ দিলাম, গরু মানে এক্স, তাহলে আমরা কার দাম পাবো? ঘোড়ার দাম পেলাম। বুঝতে পেরেছো? এখন বলছি কি, এই যে গরুর দাম, ঠিক আছে, গরুর দাম বৃদ্ধি পেয়েছে, গরুর দামও বৃদ্ধি পেয়েছে, ঘোড়ার দামও বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পরে মোট হয়েছে কত? 3200 টাকা। আগে ছিল 2400 টাকা, পরে হলো কত? 3200 টাকা। দেখো ডিফারেন্সটা কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে কিন্তু দাম, হ্যাঁ বৃদ্ধি পেয়েছে। আগে গরু ঘোড়া মিলে 2400 টাকা ছিল, পরে গরু ঘোড়া মিলে কত হলো? 3200 টাকা। মানে কয় টাকা দাম বৃদ্ধি পেল? 800 টাকা দাম বৃদ্ধি পেল। এই 800 টাকা দাম বৃদ্ধি কেন পেল? দেখো তার কারণ একটাই, প্রশ্নে বলে দিয়েছে, এই যে গরু রয়েছে না, এই গরুর মূল্য দেখো কত বলেছে, গরুর মূল্য 40% বৃদ্ধি পেয়েছে। এই গরুর দাম কত বৃদ্ধি পেয়েছে? 40% বৃদ্ধি পেয়েছে, 40% গরুর দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখি আমরা এখানে গরুর দাম যদি 40% বৃদ্ধি পায়, তাহলে বর্তমান দামটা দেখি কত, কয় টাকা বৃদ্ধি পেয়েছে। আগে ছিল এক্স টাকা, 40% বৃদ্ধি, তাহলে নিশ্চয়ই একটা দাম বাড়বে। ব্যাপারটি কেমন? একটা জিনিসের দাম যদি 100 টাকা থাকে, সে দোকানদার যদি বলে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে কয় টাকা বৃদ্ধি পেল? 20 টাকা বৃদ্ধি পেল কিন্তু, ঠিক আছে। তাহলে এখানেও আমরা বৃদ্ধি, দেখো বৃদ্ধি যদি বার করতে চাই, তার একটা সূত্র রয়েছে। বৃদ্ধি বার করার সূত্র কি? আসল যা থাকবে তার সঙ্গে বৃদ্ধির হার গুণ করতে হবে, আমরা জানি কিন্তু বৃদ্ধির হার গুণ করতে হবে। তাহলে এই যে গরুর দাম প্রথমে এক্স টাকা ছিল, পরে 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে গরুর দাম কয় টাকা বৃদ্ধি পেল আমরা জাস্ট বার করব। অনেক নিয়মেই এই অঙ্কটা করা যায়, জাস্ট আমরা বৃদ্ধিটা বার করব। তাহলে বৃদ্ধি বার করার সূত্র কি? প্রথমে দেখো আসল বসবে, তাহলে আসল দাম কত ছিল গরুর? প্রথমে এক্স টাকা। আসলের সঙ্গে কি গুণ করতে হবে? যেই পার্সেন্টটা বৃদ্ধি পাবে সেটা গুণ করবে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 40% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাই আমরা এখানে 40% লিখে নিলাম ইনটু। ঠিক একইভাবে ঘোড়ার ক্ষেত্রে কত পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে? ঘোড়ার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, দেখো এখানে 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে ঘোড়ার দাম 30% বৃদ্ধি পেয়েছে লিখে নিলাম। তাহলে ঘোড়ার দাম যদি 30% বৃদ্ধি পায়, বর্তমান দাম আমরা বের করছি না, কিন্তু বর্তমান দাম দিয়ে অঙ্ক করতে পারতাম, জাস্ট আমরা বৃদ্ধি বার করব। আর বৃদ্ধি বার করার সূত্র কি জানি আমরা? এই যে লিখে দিলাম, আসল 2440 এক্স ইন্টু আসল ইন্টু কি? বৃদ্ধির হার। বৃদ্ধির হার কত? 30% পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে গরুর দামের বৃদ্ধি, এটা হচ্ছে ঘোড়ার দামের বৃদ্ধি। এই দুটো যোগ করে কিন্তু এই 800 টাকা পেয়েছি, কারণ গরু আর ঘোড়া মিলে মোট কয় টাকা বৃদ্ধি পেয়েছে? 800 টাকা বৃদ্ধি পেয়েছে কিন্তু, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো, তার মানে আমরা বলতে পারছি কি, এই দুটার যোগফল ইকুয়াল টু কিন্তু 800। এই দুটার যোগফল ইকুয়াল টু 800, হ্যাঁ। তাহলে আমরা এখানে ছোট্ট করে লিখে নিই। তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে কি বলতে পারি? 40x ইন্টু 40%, হ্যাঁ, প্লাস 2400 মাইনাস এক্স ইন্টু কি 30% ইকুয়াল টু কত? 800 লিখে নিলাম। এখন দেখি আমরা, দেখো 40% মানে কি? আমরা ডিরেক্ট লিখি, গুণ আকারে আছে, উপরে কি হবে? 40/100 হবে, নিচে 40x/100 প্লাস উপরেও ঠিক কি হবে? 2400 মাইনাস এক্স, একটু বুঝে নিবে, হ্যাঁ, জায়গা কম, ছোট্ট করে লিখছি আমি 30/100 নিচে লিখলাম। জাস্ট ক্যালকুলেশন, আমি ক্যালকুলেশনটা বলে দিচ্ছি, হ্যাঁ, আমি স্কিপ করছি না, স্টেপ জাম্প করছি না, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করছি, এর নিচেও 100, এর নিচেও 100। তাহলে দেখো 100 দুজনের নিচে যদি সেম সংখ্যা থাকে, তাহলে সেটা অপর দিকে গুণ হবে, উপরেরগুলো কোনো পরিবর্তন হবে না। বা তোমরা নিজের মতন করে ক্যালকুলেশন করতে পারো। তাহলে কি হচ্ছে? উপরে দেখো 40x, উপরে কত হবে? 40x প্লাস, ডিরেক্ট ব্র্যাকেটটা খুলে দেই, 3 24 72 7200, 3 24 72, একটা শূন্য বেশি হয়ে যাবে, মাইনাস 30x, ঠিক আছে, 30x লিখলাম, ইকুয়াল এই 100 গুণ হয়ে যাবে 800, তারপরে আরও দুটো শূন্য হয়ে যাবে, সরি 800 ছিল, আর নিচের কি 100, দুটো শূন্য বেড়ে যাবে। তাহলে আমার এই ইকুয়েশন আসলো। এখন আমরা এই ক্যালকুলেশনটা এখানে করি, তাহলে কি হলো? দেখো এখানে 40x 30x কি হয়? 10x হয়, 10x হচ্ছে। আর এখানে কি দেখো,
রাইট সাইডে কী ছিল 8000 মানে 4টা শূন্য হবে। হ্যাঁ, ডান দিকে এটা আছে, বাঁ দিক থেকে 7200 ওই পাশে চলে যাবে, লেফট থেকে রাইটে গেলে মাইনাস হয় 7200 আর একটা শূন্য। দেখো কি হলো এখানে, এখানে হলো 8000 হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে কত 8000, সরি 8000 হয়ে যাচ্ছে 10x, আর এখানে কি হচ্ছে x ইকুয়াল টু কত হচ্ছে 800 হয়ে যাচ্ছে, আমরা পেয়ে গেলাম। আমি ক্যালকুলেশনটি বেশি স্টেপ জাম্প করিনি, বা তোমরা স্টেপ জাম্প করতে পারবে, যারা জানো স্টেপ জাম্প করে নিও। তাহলে x ইকুয়াল টু কত পেলাম 800, তার মানে আমরা কার দাম পেয়ে গেলাম, গরুর দাম। আমার গরুর দাম কিন্তু চাইনি, বলছে গরুর দাম কি বলছে, ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, তাহলে গরুর দাম পেয়ে গেলাম। তাহলে ঘোড়ার মূল্য আমরা বের করি এখানে, হ্যাঁ এখানে বের করি ঘোড়া মানে কি, এই 2400 টাকার হচ্ছে গরু প্লাস ঘোড়া, এই 2400 থেকে আমি গরু বাদ দিব, গরু মানে 800, গরু বাদ দিলাম, কত পেলাম দেখো 1600 পেলাম, 2400 থেকে 800 গেলে কত থাকে 1600 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা গরুর দাম 800, ঘোড়ার দাম 1600, তাহলে গরুর দামের থেকে ঘোড়ার দাম কত বেশি হলো দেখো, দ্বিগুণ হলো, কারণ 8 800 ডাবল 1600, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এ নাম্বার উত্তর। এই অঙ্কটি অনেকভাবেই করা যায়, এক্স না ধরেও করা যায়, কিন্তু তোমরা যারা জানো না বেসিক, তারা একটু এক্স ধরে একটু করে নিবে, কারণ এই নিয়মটি জানলে তোমরা ভবিষ্যতে নিজেই ট্রিক বা অন্যান্য নিয়ম অ্যাপ্লাই করতে পারবে, তাহলে তোমরা মজবুত হবে। চলো পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেই কী রয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1500 বাড়লে এবং প্রস্থ 1500 কমলে তার ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে। এটাও বেসিকে করতে পারি, কিন্তু এই বেসিকটি না করলেও কোনো যায় আসে না, ঠিক আছে, বা যেই নিয়মটি শেখালাম সেটার সাহায্যেও তোমরা চেষ্টা করতে পারো। চলো আমরা ডাইরেক্ট, একটা সূত্র আছে মনে রাখবে, যখন শতকরার পরিবর্তন 2 বার বা 3 বার হবে, দেওয়া থাকবে, হ্যাঁ যে কোনো জিনিসের মূল্য এত % বৃদ্ধি পেল প্রথমে, পরে আরও এত %, 2 বার শতকরা বা 3 বার পরিবর্তন দিবে, এবং অ্যান্সার চাবে যে ফাইনাল পরিবর্তন কত হলো। কারণ কোনো জিনিসের দাম যদি 2 বার বা 3 বার বৃদ্ধি পায়, তাহলে প্রথমে যা দাম থাকে পরে একটা নতুন দাম পাই এবং একটা ডিফারেন্স পাই। ব্যাপারটি কি চলো বলে দেই, একটা জিনিসের মূল্য রয়েছে, তাই তো 10 টাকা, প্রথমে বাড়লো 2 টাকা, তারপরে বাড়লো 3 টাকা, তাহলে বর্তমান মূল্য কত হলো দেখো 3 2 5 15 টাকা হলো বর্তমান মূল্য। আগের মূল্য ছিল 10 টাকা, বর্তমান মূল্য হলো 15 টাকা। আমার কিন্তু বর্তমান মূল্য চাবে না, চাবে কি বৃদ্ধি, দেখো বৃদ্ধিটা কত হলো 5 টাকা বৃদ্ধি হলো, কিন্তু এইখানে কিন্তু 5 টাকা বৃদ্ধি পেল। ঠিক এখানেই আমাদের অঙ্কটির ক্ষেত্রে পার্সেন্টেজে বলেছে, প্রথমে 15% বৃদ্ধি পেয়েছে, পরে কমেছে বলেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে বেড়েছে 15%, পরে কি হয়েছে কমেছে 15%, তাহলে তার পরিবর্তনটা কি হবে, শতকরা পরিবর্তন কি হবে। আমরা এক্সাম্পলটা কি বৃদ্ধি দিয়ে দেখলাম, জাস্ট এখানে কি একবার বৃদ্ধি একবার হ্রাস বা কম দিয়ে বলেছে, ব্যাপারটি সেম। ফাইনাল দামও, প্রথমের দামও চায়নি বা পরের দামও চায়নি, বলেছে যে পরিবর্তনটা কত হবে সেটা বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা পরিবর্তন বার করার একটা সূত্র রয়েছে, পরিবর্তন, ঠিক আছে, কি সূত্রটা মনে রাখবে, প্লাস মাইনাস প্রথম প্লাস মাইনাস দ্বিতীয়, প্লাস মিডিলে অবশ্যই প্লাস, আবার লিখবো প্লাস মাইনাস প্রথম, ঠিক আছে, আবার লিখবো প্লাস মাইনাস দ্বিতীয়, বাই 100 পরিবর্তনের শতকরা হার বলছে, আর অবশ্যই লাস্টে কি পার্সেন্টেজ চিহ্ন হয়ে যাবে। এই সূত্রটা মনে রাখবে, জাস্ট পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন বের করতে বললে এই সূত্রটা ইউজ করব, সাকসিভ মেথড বলা হয় এটাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস কেন দিয়েছি মনে রাখবে, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস চিহ্ন, আর যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে মাইনাস চিহ্ন ইউজ করব। এখানে কি বলেছে, প্রথমে 15% বৃদ্ধি, তাই +15 লিখলাম আমরা, ঠিক আছে, আর হ্রাস পরে বলছে হ্রাস, তাই -15 লিখলাম, তারপরে প্লাস, এটা সূত্রের প্লাস লিখেছি, প্রথম ক্ষেত্রে যেহেতু বৃদ্ধি তাই প্লাস আবার 15 লিখব, হ্যাঁ, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে হ্রাস তাই মাইনাস আবার 15 লিখব, লেখার পর কি লিখলাম বাই 100 লিখলাম, পার্সেন্টেজটা পাশে আছে, এটা পরে দেখছি আমরা, দেখো কেটে গেল, হ্যাঁ, উপরে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে কি হবে ফাইনালি মাইনাস হয়ে গেল, এবং দেখো 15 কত হয় 2255 বাই 100,
ঠিক আছে, এবং এটা কি হয় 2.25 হয়, 2.25 হয়। ঠিক আছে, এখন 2.25 হয়। দেখো 2 দিয়ে, সমস্ত 2 দিয়ে একটি অপশন আছে। আমার 2 দিয়ে কয়টি অপশন আছে তোমরা দেখো, একটি অপশন আছে। ঠিক আছে, বি নাম্বার অপশনটি রয়েছে 2 দিয়ে স্টার্ট। আমরা পয়েন্ট দিয়ে আনলাম, একটা ভগ্নাংশ আনলাম। দেখো 0.25 মানেই 1/1/4, 0.25 মানে কি 1/4, এটা মানেই কিন্তু 2 সমস্ত 1/4 কিন্তু। এবং 2 দিয়ে স্টার্টিং একটি অপশন রয়েছে, দেখো এই অপশনটি, আর না থাকলে এটা করে নিতাম। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো, বি নাম্বার অঙ্ক, মানে উত্তরটি সঠিক হলো। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব, 100% চেষ্টা করব তোমরা যাতে নিশ্চিতভাবে চাকরি পেয়ে যাও, তোমাদের টার্গেট যাতে পূর্ণ হয়, এটা আমাদের টার্গেট, আমাদের নিজস্ব টার্গেট, এইম। তার জন্য আমাদের যত পরিশ্রম করতে হয় আমরা করব। আশা করি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। 4 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো, বেসিকটি করবে। 4 নম্বর অঙ্কটি ধীরে ধীরে করবে। 3 নম্বর অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো, অপশন টেস্ট করলাম। 2 নম্বর অঙ্কটিও আমরা লসাগু করে যোগ করব, এটাও বুঝতে পেরেছো আশা করি। 1 নম্বর অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, যে কোনো অঙ্ক হোক, বুঝতে না পারলে কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, ভালো করে অঙ্কগুলি বুঝো, বুঝে কমেন্ট করো, পড়াশোনা করতে থাকো, বেশি রাত জাগবে না। ঠিক আছে, ভোরবেলা উঠে পড়ার চেষ্টা করবে, তাহলে পড়াশোনা বেশি মনে থাকবে। আজকের ভিডিও এইটুক পর্যন্তই, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমাদের সবাইকে।